নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের সুপার কাপের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচ, যেই ম্যাচটা কার্যত সেমিফাইনাল বলাই যায়। কারণ সেমিফাইনাল জিতলে তবেই কিন্তু যে 31 তারিখের ডার্বি ম্যাচ রয়েছে সেই ডার্বি ম্যাচের গুরুত্ব থাকবে। তো দুটো ম্যাচ, একটা সেমিফাইনাল একটা ফাইনাল, দুটো ম্যাচে যদি ইস্টবেঙ্গল 6টা পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখনো কিন্তু রয়েছে 100%। কারণ মোহনবাগান তারা অলরেডি একটা ম্যাচ জিতে রয়েছে, তারা যদি ডেম্পোকেও হারিয়ে দেয় তারা কিন্তু সর্বাধিক 6 পয়েন্টে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ থেকে একটা পয়েন্ট পেয়েছে, চেন্নাইকে হারিয়ে দিলে কিন্তু তারা 4 পয়েন্টে পৌঁছে যাবে। তো শেষ ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডার্বি ম্যাচে যারা জিতবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে হাসতে হাসতে কোয়ালিফাই করে যাবে। হ্যাঁ, অ্যাডভান্টেজ পজিশনে থাকবে মোহনবাগান সুপার জায়েন্ট। ডার্বি ড্র হলে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে যাবে। তো মোহনবাগানের কাছে সুযোগটা একটু বেশি রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলও কোনো অংশে এখনো পর্যন্ত যে অনেকটা পিছিয়ে পড়েছে সেরকমটা নয়। ফুটবলে অঘটন ঘটতেই পারে। ডেম্পোর বিরুদ্ধে 2 পয়েন্ট ইস্টবেঙ্গল নষ্ট করেছে, কিন্তু চেন্নাইয়ের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে হবে। এবং এর আগেও আমরা দেখেছি ইস্টবেঙ্গল পিছিয়ে থাকলেও কিন্তু পরে কামব্যাক করেছে। হ্যাঁ, ট্রফি খরায় ইস্টবেঙ্গল ভুগছে। লাস্ট যদি আমরা দেখি 15 বছরের মধ্যে একটাই ট্রফি, সেটা আবার সেই সুপার কাপ। তার ছাড়া কিন্তু খুব একটা বড় কিছু ট্রফি ইস্টবেঙ্গল পায়নি। তো এই যে ইস্টবেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ চেন্নাই এফসি ম্যাচ হতে চলেছে, তো সেই জায়গাতে অস্কার কি গেম প্ল্যানিং করছে সেটা তোমাদের জানাবো। চেন্নাই এফসি কিরকম দল, তারা প্রথম ম্যাচের বিচারে কিরকমটা খেলেছে, তাদের দলের বেস্ট প্লেয়ার কারা হতে চলেছে, ইস্টবেঙ্গলকে ঠিক কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, সমস্তটা নিয়েই কিন্তু কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। করলেই দেখবে তোমরা পরবর্তী আমরা যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সমস্ত খেলার লেটেস্ট আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, হাতে খুব সময় কম। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে 25 তারিখ, আজকে হয়ে গেল কিন্তু 26 তারিখ। তো মাঝখানে আর একটা দিন 27 তারিখ 28 তারিখেই কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে। তো রিকভারির সময় কিন্তু খুব কম পেয়েছে ইস্টবেঙ্গল। এবং চেন্নাই এফসিও 25 তারিখেই তারা খেলেছে, তাদেরও মাঝখানে ওই 2 দিন। তো দুটো দলের কাছে রিকভারির সময় খুব কম। এবার ম্যাচটা যেটা হবে সেটা কিন্তু বিকেল 4:30 থেকে 28 তারিখে খেলা হবে। আর সেই জঘন্য ব্যাম্বোলিন স্টেডিয়ামেই কিন্তু ম্যাচ হবে। ভাই, ওটা স্টেডিয়াম না মানুষ মারার জায়গা আমি সত্যি বুঝতে পারিনি। কারণ যেরকম স্টেডিয়ামের অবস্থা, সাইডে যে ড্রেনেজ সিস্টেম সেখানে কিন্তু রীতিমতন লোহার প্লেট। তো প্লেয়াররা যে লং থ্রো করবে রান করতে পারবে না। মাঠের যে খেলা হচ্ছে মাঠের ঠিক দাগ লাইনের বাইরেই দেখলাম পোস্ট লাগানো আছে। ভাই, কোনো প্লেয়ার সজরে গিয়ে ধাক্কা খেলে কি অবস্থাটা হবে ভাবো। গ্রাউন্ডের কন্ডিশন আর নতুন করে কিছু বলছি না। সব থেকে খারাপ সুপার কাপ হয়তো এই বছর আমরা গোয়ায় দেখছি। এর থেকে ভাই ডুরান্ড কাপ অনেক ভালো হয়। ডুরান্ড কাপ আমরা দেখেছি কলকাতায় খেলা হোক, কোকড়াঝাড়ে খেলা হোক বা জামশেদপুরে খেলা হোক, অনেক ভালো ডুরান্ড কাপ হয়। সুপার কাপটা নিছকই এআইএফএফ কে চালাতে হবে, চালাচ্ছে এরকম একটা ব্যাপার। জঘন্য সুপার কাপ। মানে অবশ্যই ভেন্যুগুলো দুটো করা হয়েছে, দুটোই খুবই খারাপ জায়গা। আর যা ওয়েদারে কারো কিছু করার নেই। তারপরে মাঠের যে কন্ডিশন খুব খারাপভাবে খেলা হচ্ছে। তো সেই জায়গাতে যে কোনো মুহূর্তে প্লেয়াররা চোট বড় সড়ো যেতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু সামলে খেলতে হবে দুই দলের কোচকে। আমি তো প্রথমেই যদি চেন্নাই এফসি দলটাকে নিয়ে কথা বলি, তারা মোহনবাগানের বিরুদ্ধে অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে যা অ্যাটাকটা করেছে, যা ডিফেন্স করেছে, যেভাবে খেলাটাকে কন্ট্রোল করেছে, অবশ্যই প্রশংসা করতে হবে। এবং ভিশাল কাইতকে কিন্তু বারবারই পরীক্ষার মুখে ফেলেছিল চেন্নাই এফসি। তো চেন্নাই কিন্তু যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং একটা দল। তাদের গোলকিপার পজিশনে নওয়াজের মতন প্লেয়ার, সামিক মিত্রার মতন প্লেয়ার রয়েছে। ডিফেন্ডার প্লেয়ারের হিসাবে তাকালে সেখানে মন্দার রাও দেশাই রয়েছে, প্রীতম কোটাল রয়েছে, এছাড়া লালডেন পুইজার মতন প্লেয়ার রয়েছে, রেল তেলের মতন প্লেয়ার রয়েছে। তো অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। মিডফিল্ডারে জিতেশ্বর রয়েছে, জিতেন্দার রয়েছে, তার সাথে কিন্তু নামতে এই মুহূর্তে তো ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে। আন্ডার-20 দলের থেকে কিন্তু সে এসে নিজের সেরা খেলাটা খেলছে। এবং আক্রমণ বিভাগে কিন্তু ইরফানের মতন প্লেয়ার রয়েছে, ফারুকের মতন গতিশীল প্লেয়ার রয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অনেকটা বেশি ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার। সেই জায়গায় ইস্টবেঙ্গলের কাছে যে সমস্ত প্লেয়াররা রয়েছে কিছুটা হলেও লিন রয়েছে। সেই জায়গায় আমি যদি বলি তো প্রথমেই বলবো সাইড ব্যাকে রাকিব। তার বডি স্ট্রাকচার অতটাও ফিজিক্যালি সে স্ট্রং নয়। হ্যাঁ, টেকনিক্যালি কিছু কিছু জায়গায় ভালো, এখন ভালো রিসেন্ট টাইমে করছে। কিন্তু সেই জায়গাতে চেন্নাই এফসি
অনেক বেশি শক্তিশালী। আমরা যদি পিভি বিষ্ণু, ডেভিডের বডি স্ট্রাকচার দেখি বা নাওরে মহেশের বডি স্ট্রাকচার দেখি, বিপিনের বডি স্ট্রাকচার দেখি, বডিতে কিন্তু অনেকটাই পিছিয়ে। তো সেক্ষেত্রে দেখতে গেলে যে ফিজিক্যাল এবিলিটিতে চেন্নাই অনেক বেশি এগিয়ে, এবং চেন্নাই আমরা অতীতেও দেখেছি, এখনো দেখেছি, পরেও হয়তো দেখবো, চেন্নাইয়ের খেলার একটা ধরন হচ্ছে ফিজিক্যাল ফুটবল। তারা কিন্তু যথেষ্ট 1v1 চ্যালেঞ্জ করতে পারে। আর যেভাবে ভাই বৃষ্টি হচ্ছিল মোহনবাগান ম্যাচে, যেভাবে তারা স্লাইড করে বারবার চ্যালেঞ্জ করছিল, মানে দারুণ দারুণ। অল্প দিনের মধ্যেই ক্লিফোর্ড মিরান্ডা তার দলকে এত সুন্দর প্রস্তুত করেছে, দেখে আমার তো খুব ভালো লাগলো। তো ওভারঅল দেখতে গেলে চেন্নাই এফসি কিন্তু খুবই শক্তিশালী দল। তাদের দলের মেন চালিকা শক্তি তাদের হচ্ছে মিডফিল্ড। সেখানে জিতেশ্বর রয়েছে, সেখানে জিতেন্দার রয়েছে, এবং সেখানে নামতে রয়েছে। এই যে জুটি দুর্দান্ত কিন্তু লাস্ট ম্যাচে খেলেছে। জিতেশ্বর কিন্তু গোল পেয়েও যেতে পারত, সেক্ষেত্রে ভিশাল সে কিন্তু আউটস্ট্যান্ডিং সেভ করেছিল, মুখে খুব সম্ভবত বল লেগে সেভ হয়েছিল। তো মোহনবাগানকে কিন্তু রীতিমতন চাপে রেখেছিল। মোহনবাগানের কাছে একটা জেমি ম্যাকলারেন ছিল, সে একক দক্ষতায় ম্যাচ বার করে নিয়েছিল। কিন্তু চেন্নাই যে ফাইটটা দিয়েছিল, দারুণ দারুণ ফাইট দিয়েছিল। তো এই ফাইট ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও তারা দেবে, আরো বেশি করে দেবে, কারণ তারা চাইবে যে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে, দ্বিতীয় ম্যাচে যদি ইস্ট বেঙ্গলকে হারানো যায় তো সেক্ষেত্রে তারা একটা ভালো পজিশনে থাকবে। তারা কিন্তু কখনোই ছেড়ে কথা বলবে না। ইস্ট বেঙ্গল যদি ভাবে যে প্রথম থেকে ভাই ডিফেন্স করে চেন্নাইকে আটকাবো, আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আজকে ইস্ট বেঙ্গল কিন্তু হারবে। তো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা কিন্তু অস্কারের মাথায় একটুখানি ঢুকিয়ে নিতে হবে। তো যারা অ্যাটাকার তাদের নামাতে হবে, অ্যাটাক দিয়ে আগে গোল তুলে নাও, তারপর ভাই ডিফেন্স করো। আর তোমার ডিফেন্স করতে গেলে ডিফেন্স আর মিডফিল্ডের মধ্যে একটা গ্যাপ, সেই গ্যাপ আমরা এর আগেও বসুন্ধরা কিংসের সময়ও দেখেছিলাম যে ডিফেন্ডাররা এক লাইনে ডিফেন্স করছে, মিডফিল্ডাররা এক লাইনে। এই যে মাঝখানে একটা গ্যাপ, এই গ্যাপ যতদিন না কমাতে পারবে, প্রতি ম্যাচে এই গ্যাপ থেকে যে কোনো কোচ এসে বাজিমাত করে দিয়ে যাবে। কিছুটা উইং এ বল নিয়ে যাওয়া হবে, সেখান থেকে ব্যাক পাসে নামিয়ে দেওয়া হবে, সেখান থেকে শট নিলেই গোল হবে, যেটা আগেও হয়েছে, আমরা রিসেন্ট টাইমেও সেই জিনিস দেখতে পাচ্ছি। তো এই মিডফিল্ডের সঙ্গে ডিফেন্সের যে গ্যাপ সেটাকে কমাতে হবে। তো সেক্ষেত্রে এই জায়গাতে কিন্তু রাশিদকে ব্লকার হিসাবে খেলাতে হবে, তবেই কিন্তু ইস্টবেঙ্গল এই গ্যাপটাকে ঠিক করতে পারবে। এবং অবশ্যই মিগুয়েলকে না খেলালে, যে তোমার মেন চালিকা শক্তি, যে তোমার পুরো অ্যাটাকটাকে তৈরি করছে, তাহলে ভাই হবে না। মিগুয়েলকে প্রথম থেকে খেলাতে হবে, হিরোসিকে সময় দিতে হবে। 34 বছরের প্লেয়ার এসে 90 মিনিট খেলার জায়গায় নেই, তাকে পরে নিয়ে আসো না, তাকে 10-15 মিনিট করে দিয়ে গেম টাইম দিয়ে প্রস্তুত করো। যেখানে হামিদ গোল পাচ্ছে, ধারাবাহিকভাবে গোল পাচ্ছে, তাকে স্ট্রাইকার পজিশন থেকে উইং পজিশনে নিয়ে আসার কোনো যুক্তি হয় বলে তো আমার মনে হয় না। তো এর পরের ম্যাচে ইস্ট বেঙ্গলের যেটা বেস্ট প্লেইং 11 হতে পারে, গোলের তলায় গিলকে ফিরিয়ে আনা হোক। ডিফেন্স লাইনে কিন্তু কোনো পরিবর্তন দরকার নেই, আনোয়ার আলী রয়েছে, কেভিন সিবিলে রয়েছে, জয় গুপ্তা রয়েছে, রাকিব রয়েছে। তাদের সামনে যে গ্যাপটা তৈরি হচ্ছে, সেই ডিফেন্সিভ ব্লকার হিসাবে ইমিডিয়েটলি সেই জায়গাতে রাশিদ 4-1-4-1 এই ফরমেশনে যাক, সেখানে রাশিদকে রাখা হোক। তার উপরে যদি মিডফিল্ডার নিয়ে কথা বলি, সেখানে সল ক্রেসপো, মিগুয়েলকে একসাথে ব্যবহার করে এই যে ত্রিফলা একটা জুটি তৈরি করা হোক। উইং পজিশনে একদিকে বিপিন, অপরদিকে মহেশ, এবং আক্রমণ বিভাগে হিরোসি। তাহলে দেখবে আক্রমণ এবং ডিফেন্সের একটা সমান বোঝাপড়া থাকবে। এই যে মিডফিল্ডে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটা কমিয়ে আনা যাবে, তাহলেই কিন্তু চেন্নাইকে আটকানো সম্ভব। এবং মিগুয়েল সে কিন্তু পোস্ট বারের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, মিগুয়েল একটা ব্রিলিয়ান্ট গোল করেছে। তো মিগুয়েলকেও গোল করতে হবে, গোল করাতে হবে, আরো বেশি ফাইনাল থার্ডে বল বাড়াতে হবে। বিপিন ভালো খেলছে, তাকেও গোল করার চেষ্টা করতে হবে। হিরোসিকে দিয়ে আরো বেশি গোল করানো। সেট পিস যখন আসছে, সেখানে কেভিন সিবিলে ভালো হেডার করতে পারে, হ্যাঁ উচ্চতা বেশি নয়, আনোয়ারের উচ্চতা ভালো রয়েছে, মিগুয়েলের উচ্চতা ভালো রয়েছে, সোয়ালের উচ্চতা ভালো রয়েছে, রাশিদের উচ্চতা ভালো রয়েছে, জয় গুপ্তার উচ্চতা ভালো রয়েছে। তো তাদের দিয়ে কিন্তু গোল করানোর জন্য চেষ্টা করতে হবে, এবং সেট পিস গুলো মহেশকে কিন্তু একটু ভালো নিতে হবে, তাহলে কিন্তু অ্যাটাক দিয়ে ম্যাচটা বার করা সম্ভব আমার তো মনে হয়। কিন্তু ভাই ডিফেন্স দিয়ে ম্যাচ বার করা কোনো দিনই সম্ভব নয়। যদি অস্কার আবার ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে যায়, 100% এই ম্যাচটা হারবে। যদি অ্যাটাক দিয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ 50-50। এবার যারা ভালো খেলবে অন দ্য ফিল্ড, তারা কিন্তু অবশ্যই ম্যাচ জিতবে। তো পুরোপুরি ম্যাচটাকে নিয়ে আলোচনা করলাম। কোনো জায়গাতে তোমাদের যদি মনে হয় যে এই জায়গাতে পরিবর্তন করা যেতে পারে, তোমাদের কি মতামত রয়েছে এই ম্যাচটা নিয়ে আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।